হ্যালো এভরিওয়ান, তোমাদের আমি ফেজ রুলের এখনও পর্যন্ত যা যা শিখিয়েছি সেগুলো হলো সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম। সেখানে বেশ কিছু এক্সাম্পলস ছিল। তারপরে আমরা চলে গেছি বাই কম্পোনেন্ট সিস্টেমে। বাই কম্পোনেন্ট সিস্টেম কয় প্রকার ছিল? 3 প্রকারের। তার মধ্যে প্রথমটা ছিল কনজুগেট সিস্টেম, যেখানে ফিনল ওয়াটার এটসেট্রা এই সিস্টেমগুলো শিখেছি। দ্বিতীয়টা ছিল মিক্সেবল লিকুইডস, অর্থাৎ যেখানে লিকুইডগুলো ওতপ্রোতভাবে মিশে যায়। এবং তৃতীয়টা হচ্ছে ইমমিসেবল লিকুইডস। তো ইমমিসেবলটাতে আমরা যাইনি, সেটা ইনফ্যাক্ট খুবই ছোট। তার আগে মিসেবল লিকুইডসে অনেক কটা অংশ আছে, সেই জায়গাগুলো আমরা এক এক করে আলোচনা করতে গিয়ে সবার আগে যেখান থেকে শুরু করেছিলাম সেটা হচ্ছে রাউল্টের সূত্র। রাউল্টের সূত্রের গ্রাফিক্যাল প্লট করতে গিয়ে সবার আগে আমরা দেখেছিলাম এখানে ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন কার্ভ আমরা ড্র করেছিলাম অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার। সেখানে আইডিয়ালি এই গ্রাফটা পাওয়া গিয়েছিল অ্যাজ এ লিকুইড কম্পোজিশন, এবং কনওয়ালপের সূত্র অনুযায়ী ভেপার কম্পোজিশনটা তার থেকে একটু ডিফারেন্ট ছিল। এবারে একদম প্রথম থেকে শুরু করলে আমরা এই গ্রাফটা থেকে শুরু করেছিলাম। এটা ছিল আইডিয়াল সলিউশনের গ্রাফ। এবার রিয়েল সলিউশনের ক্ষেত্রে গ্রাফটা কেমন ছিল? রিয়েল সলিউশনের ক্ষেত্রে গ্রাফ মোট 3 রকমের পাওয়া গিয়েছিল। এই যে এই লাইনটা দেখছো, আইডিয়াল লাইন, যেটা কিনা XB-কে ডিনোট করতো, অর্থাৎ লিকুইড কম্পোজিশনকে ডিনোট করার কথা ছিল এই ডটেড লাইনটা। সেক্ষেত্রে এটা না হয়ে মোট 3 রকমের আলাদা আলাদা লাইন আমরা পেয়েছিলাম। একটা লাইন ছিল কন্টিনিউয়াস উইদাউট এনি ম্যাক্সিমা অর মিনিমা, একটা লাইন ছিল সেটাও কন্টিনিউয়াস ছিল কিন্তু ইট হ্যাজ আ ম্যাক্সিমা, অ্যানাদার ওয়ান হ্যাড আ মিনিমা। এই 3 রকমের 3 টাইপস অফ মিক্সেবল লিকুইডস আমরা পেয়েছিলাম। এবং এই ক্ষেত্রে এই যে লাইনগুলো ড্র করেছিলাম এগুলো শুধু লিকুইড কম্পোজিশন কার্ভ ছিল। তাদের ভেপার কম্পোজিশন কার্ভগুলো কী ছিল? অর্থাৎ এটা XB-র গ্রাফ যদি হয় তাহলে QB-এর গ্রাফগুলো কী ছিল? QB-এর গ্রাফগুলো ছিল এইরকম। এই ম্যাটেরিয়ালগুলো তোমাদেরকে আমি অলরেডি পাঠিয়েছি এবং তোমরাও প্র্যাকটিস করে আমাকে পাঠিয়েছো, কারেকশনও হয়ে গেছে। আশা করি এই জিনিসগুলো তোমাদের এখন আর বুঝতে অসুবিধে নেই। এবং ভেপার এই যে এই পার্টটা দেখছো, এই পার্টটা, শুধু এই পার্টটাকে তুলে এনে আমরা এখানে বসিয়ে দিলাম। যেটা ছিল না সেটা হচ্ছে এই ভেপার পার্টটা ছিল না। তো এরকম আমরা মোট 3টে গ্রাফ পেয়েছি। সেখানেও এখনও পর্যন্ত আমরা ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশনকে প্লট করেছিলাম। টেম্পারেচার হ্যাড বিন স্টিল কনস্ট্যান্ট। তারপর একদম ফাইনালি আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা, যেখানে প্রেশারটাকে, অ্যাটমসফিয়ারিক প্রেশারটাকে কনস্ট্যান্ট করে দিয়েছিলাম এবং টেম্পারেচারটাকে ভ্যারি করাতে শুরু করলাম। এবং দিস টেম্পারেচার ইজ নাথিং বাট দ্য বয়লিং টেম্পারেচার অফ দ্য কম্পোজিশন অ্যাট এনি রেশিও। এবং সেখানে এক্স অ্যাক্সিসে আমি দুটো করে গ্রাফ পাচ্ছিলাম, এক্স অ্যাক্সিসে দুটো করে প্যারামিটার রাখছিলাম, একটা XB একটা QB। XB এর জন্য এই নিচের গ্রাফটা পাচ্ছিলাম অর্থাৎ লিকুইড কম্পোজিশন, এবং QB অর্থাৎ ভেপার কম্পোজিশনের জন্য আমরা উপরের গ্রাফটা পাচ্ছিলাম। অর্থাৎ এই যে ছবিটা ছিল এই ছবিটা পুরো আপসাইড ডাউন হয়ে গেল। এবং এই যে পয়েন্টগুলো ছিল, এই পয়েন্টগুলো নিচেরগুলো উপরে উঠে গেল, ওপরেরগুলো নিচে নেমে গেল, ম্যাক্সিমাগুলো মিনিমা হয়ে গেল, মিনিমাগুলো ম্যাক্সিমা হয়ে গেল। এই তো আমরা এত দূর অবধি এসে দাঁড়িয়েছিলাম। এইবারে আমাদের ঠিক পরের পড়াটা শুরু করব, সেটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বলতে গিয়ে আগের দিনে আমি যেটুকু বলেছিলাম সেটা আমরা দেখেছিলাম যে টেম্পারেচার ওয়াইজ যদি আমরা নিচ থেকে উপরে উঠি তাহলে টেম্পারেচার বাড়ে, এবং বাঁ দিক থেকে ডান দিকে গেলে B-এর কম্পোজিশনটা ক্রমশ বৃদ্ধি পায়। এবং দেখতে পাচ্ছি প্রতিটা ক্ষেত্রেই একটা পার্টিকুলার টেম্পারেচারে লিকুইডের যে কম্পোজিশন হবে, ভেপারের কম্পোজিশনটা B-এর ক্ষেত্রে বেশি হবে। এত দূর অবধি এসে দাঁড়িয়েছিলাম। এইবার আমি শুরু করব আমাদের পরবর্তী আলোচনা। অর্থাৎ এখনও অবধি যা বললাম সেটা আগের পড়ার, যেগুলো পড়িয়েছিলাম আগের পড়ার রিক্যাপিচুলেশন। এবারে আমরা নতুন জিনিস শুরু করব। তো নতুন জিনিস শুরু করার আগে আমি তোমাদের অলরেডি স্টাডি ম্যাটেরিয়াল পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে, সেগুলো তোমরা আশা করি পড়ে ফেলেছো অলরেডি। এইবার তোমাদের বুঝতে সুবিধা হবে জিনিসগুলো। এই হলো সেই স্টাডি ম্যাটেরিয়াল যেটা কিনা আমি অলরেডি তোমাদের পাঠিয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি বয়লিং পয়েন্টকে প্লট করা হচ্ছে কম্পোজিশনের এগেনস্টে। এবং এখানে কম্পোজিশনগুলো আমরা একদম X1 থেকে শুরু করছি। X1 ইজ দ্য লিকুইড কম্পোজিশন অফ B, অর্থাৎ এই লিকুইড মিক্সচারে X1 পরিমাণ B আছে। X1 এখানে পার্সেন্টেজ W/W-তে আমরা সবকটা করব এখন থেকে, ঠিক আছে? আমরা আরও অনেক রকম ইউনিটে করতে পারি, কিন্তু অনেক কটা ইউনিটের মধ্যে যে ইউনিটটা সিলেক্টিভলি আমরা এখানে চুজ করব সেটা হলো তোমার কি %W/W, অর্থাৎ ওজনে পার্সেন্টেজ। অর্থাৎ এটা 10 গ্রাম হলে ওটা 90 গ্রাম, অর্থাৎ A আছে 90 গ্রাম, B আছে 10 গ্রাম। এই জায়গাটাতে ধরো জায়গাটা আরবিট্রারিলি 0.1, তার মানে এখানে A আছে 90 গ্রাম, B আছে 0.1 অর্থাৎ 10 গ্রাম, এরকম ব্যাপারটা। তো
এই 1:9 যে কম্পোজিশন, 1:9 কম্পোজিশনে আমরা যদি কারেসপন্ডিং ভেপারটা নিই, অর্থাৎ এই লিকুইডটাকে আমরা যদি এভাপোরেট করি বা ভোলাটিলাইজ করি, তাহলে যে ভেপারটা পাওয়া যাবে সেই ভেপারে বি এর পরিমাণটা 10%-এর থেকে বেশি থাকবে, এবং মোটামুটি সেটা x2 ইজ গ্রেটার দেন x1, এবং মোটামুটি সেটা 30% বা 25%-এর মতো একটা জায়গায় রয়েছে। এটা যদি 50% হয়, এটা মোটামুটি 25 to 30%-এর মতো রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি x2 মানে এখানে q1 ইজ গ্রেটার দেন x1। এইবার এই q1 এই যে ভেপারটা যেটা কালেক্ট করলাম আমরা বিকারের থেকে, সেই ভেপারটাকে যদি আমরা কনডেনসেশন করি, অর্থাৎ টেম্পারেচারকে যদি আস্তে আস্তে কমিয়ে দিই, দেখো ওপর থেকে নিচে নামছি, আমরা এই পয়েন্টটাতে রিচ করব, মানে সে আবার লিকুইফ্যাকশন হয়ে গেল তার। কিন্তু এইবারে যে নতুন লিকুইডটা পাবো, সেই নতুন লিকুইডে বি আছে x2 পরিমাণে এবং এ আছে 1 - x2 বা 100 - x2 এই পরিমাণে, ঠিক আছে? অর্থাৎ এখানে বি এর পরিমাণটা কিন্তু ক্রমশ বেড়ে গেল। এই যে নতুন লিকুইডটা পেলাম, এই নতুন লিকুইডকে পুনরায় যদি আমরা এভাপোরেট করি, তাহলে কিন্তু সে কনওয়ালোপের নিয়ম অনুযায়ী ওপরে না উঠে ডান দিকে চলে যাবে, এবং সেইখানে তার ভেপার কন্টেন্টে বি এর পরিমাণটা পুনরায় আরও বেশি হবে, এবং সেটার পরিমাণ হচ্ছে Q2 ইজ গ্রেটার দ্যান x2। Q2কে যদি আমরা কনডেনসেশন করি, তাহলে যে নতুন লিকুইডটা পাবো সেটার লিকুইড কম্পোজিশন হবে বি এর পরিমাণের পার্সপেক্টিভ থেকে দেখলে সেটার পরিমাণ হচ্ছে x3। ওকে, তাহলে এইভাবে ফ্র্যাকশনালি অর্থাৎ আংশিকভাবে পার্ট বাই পার্ট আমরা যদি একবার কনডেনসেশন একবার ভোলাটিলাইজেশন এই করতে থাকি, তাহলে আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে আমরা এই পয়েন্টটাতে এসে পৌঁছবো, যেখানে কি দাঁড়ালো, টেম্পারেচারটাকে যদি ধরে নাও আমরা T1 TA0 থেকে শুরু করি, তাহলে জার্নিটা এসে শেষ হচ্ছে TB0-তে। ওকে, অর্থাৎ টেম্পারেচার ক্রমশ হ্রাস পাচ্ছে। তো এটার যে যন্ত্র অর্থাৎ ডিস্টিলেশন যে ডিভাইস, সেটা আমি রক্ষিতের বই থেকে একটা ছবি তুলে তোমাদেরকে পাঠিয়েছি, সেই ছবিটা তুলেও আমি আলোচনায় যাব। বিফোর দ্য থিওরিটিক্যাল ব্যাপারটা তাহলে কী দাঁড়ালো না, বেশি বয়লিং পয়েন্টযুক্ত যে লিকুইড, তার যে বয়লিং পয়েন্ট, সেখান থেকে জার্নি শুরু করে কম বয়লিং পয়েন্টযুক্ত লিকুইডের বয়লিং পয়েন্ট অবধি এই যে পথটুকু আমরা ফ্র্যাকশনালি ট্রাভেল করলাম, এবং ইন দিস টোটাল জার্নি আমরা দেখতে পেলাম যে এই জায়গাটাতে 100% বিকে আমরা রিকভার করতে পারছি। এইভাবে সেপারেশন করার যে পদ্ধতি, তাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এবং আমরা ফ্র্যাকশনালি ডিস্টিলেশন করছি মানে কি, এভাপোরেশন হচ্ছে কনডেনসেশন হচ্ছে, এভাপোরেশন হচ্ছে কনডেনসেশন হচ্ছে। এইভাবে কী হয়, পাত্রের বাইরে গিয়ে আমরা যে লিকুইডটা কালেক্ট করছি ওটাকেই বলা হচ্ছে ডিস্টিলেট। অর্থাৎ ডিস্টিলেশন করার ফলে, অর্থাৎ যে লিকুইডটাকে বারবার কনডেনসেশন এবং এভাপোরেশন করার ফলে যে লিকুইডটা বারবার পাওয়া যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ডিস্টিলেট, এবং ফাইনালি অ্যাজ এ ডিস্টিলেট আমরা পিওর লিকুইড পাচ্ছি। এবং তাই যদি হয়, পিওর লিকুইড যদি এভাবে বেরিয়ে যেতে পারে, অর্থাৎ সেপারেট আউট হয়ে যায়, তাহলে পুরোপুরি সেপারেশন হয়ে যাওয়ার পরে পাত্রের মধ্যে যেটা পড়ে থাকবে সে তো পিওর এ। এই যে পিওর এ এবং পিওর বিকে আমরা আলাদা করে দিলাম, বিটাকে পাত্রের বাইরে কালেক্ট করলাম, এটাকে পাত্রের মধ্যে ফেলে রাখলাম, বা ইট ইজ লেফট অ্যাজ এ পিওর কম্পোনেন্ট, এটাকে বলা হচ্ছে কনডেনসেট। ওকে, তাহলে দুটো পার্ট পাবো। লো বয়লিং পয়েন্ট যে মিক্স কম্পোনেন্ট, সেটাকে পাবো ডিস্টিলেট হিসেবে, হায়ার বয়লিং পয়েন্ট কম্পোনেন্টকে আমরা অলওয়েজ পাবো কনডেনসেট হিসেবে। এইবার তাহলে যে সকল মিক্সচারের ক্ষেত্রে অ্যাজিওট্রোপ পাওয়া যায়, তাদের ক্ষেত্রে কি করব? তার মানে আমরা কি দেখলাম, এই যে ভেপার ফেজ এবং লিকুইড ফেজের কম্পোজিশন আলাদা আলাদা হয় অ্যাকর্ডিং টু দ্য কনওয়ালপস রুল, সেটা আমাদের কাছে অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ, কী মনে হয়? ডেফিনেটলি ইট ইজ দ্য অ্যাডভান্টেজ, by using which we can separate two miscible liquids, isn't that? কিন্তু কথা হচ্ছে যে যদি অ্যাজিওট্রোপ ফর্মেশন হয়, তাহলে লিকুইড কম্পোজিশন যা হবে, ভেপার কম্পোজিশনও তাই হবে। এই জায়গাটাতে XAZ = QAZ, অর্থাৎ বি এর যে কম্পোজিশন লিকুইড ফেজে, বি এর একই কম্পোজিশন ভেপার ফেজেও একই হবে। ধরো আরবিট্রারিলি এটা যদি 67% এ এবং 33% বি হয়, এখান থেকে বি বাড়ছে, তার মানে বি বেড়ে এখানে 67% বি হয়, তাহলে 67% বি লিকুইডে যেমন পাবে, তাকে এভাপোরেট করলে ভেপার ফেজেও একই পাবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা অ্যাজিওট্রপিক মিক্সচারকে বাই মিনস অফ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কিছুতেই সেপারেট করতে পারবো না। সো অ্যাজিওট্রপ ফর্মেশন করাটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। যে কারণে দেখবে যে মার্কেটে যে ইথাইল অ্যালকোহলগুলো পাওয়া যায়, ইথাইল অ্যালকোহলের অ্যাজিওট্রপিক মিক্সচার মোটামুটি 95.5%, অর্থাৎ সেখানে 95.5% ইথাইল অ্যালকোহল থাকে এবং অ্যারাউন্ড 4.5% মতো 4.5% ওয়াটার থাকে।
তো কি হয়, এই জায়গাটাতে এসে আমরা তাদেরকে আর সেপারেট করতে পারি না, ঠিক আছে? তো তখন ওটাকেই বাজারে বিক্রি করে দেওয়া হয়। তো সেটাকেই আমরা বলি তোমার গিয়ে রেকটিফাইড স্পিরিট বলি, অ্যাবসলিউট অ্যালকোহল কিন্তু নয়, ঠিক আছে? তো সেটার আরেকটা নাম, বাজারের নাম কি, মার্কেট নেম কি, কমার্শিয়াল নেম, সেটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট, which is containing 95.5% অ্যালকোহল। তাহলে এখানে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে রেকটিফাইড স্পিরিট মার্কেটে 95.5% এই যে রেশিও, এই রেশিওতে রেকটিফাইড স্পিরিটকে মার্কেটে বিক্রি করা হয় কেন? তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে এটা কমার্শিয়ালি ইট ক্যান বি প্রডিউসড ভেরি ইজিলি। কারণ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করলে 100% অ্যালকোহল আমরা পাবো না। কী পাবো না, 95.5 প্লাস 4.5-এর একটা কম্পোজিশন পাবো। সুতরাং কারণ ওকে তুমি সেপারেট করতে পারছো না বাই অ্যাজিওট্রপিক বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। সেপারেট যদি না করতে পারি তাহলে আমি কী করে অ্যাবসলিউট অ্যালকোহল তৈরি করব, তাই না? তো এখন এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে 100% অ্যালকোহল কী করে তৈরি করব? তো এই নোটের শেষে আমি অন্য একটা প্রশ্ন হিসেবে সেটা লিখেছি, অন্য পদ্ধতিতে আমরা তাকে সেপারেট করতে পারি। তো 100% অ্যালকোহলের তো প্রয়োজনীয়তা আমাদের নেই। হ্যাঁ, আমাদের ল্যাবে তো মেইনলি 50% অ্যালকোহল হলেও অনেক কাজ চলে যায়, 25% অ্যালকোহল হলেও অনেক কাজ চলে যায়, তাই না? 95% তো ভেরি হাই কনসেন্ট্রেশন অফ অ্যালকোহল, তাতে আমাদের অসুবিধা কিছু নেই। সুতরাং ওটা নিয়ে দিব্যি সারা বিশ্বই কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ল্যাবে ওই রেকটিফাইড স্পিরিট দিয়ে সমস্ত কাজ, ল্যাবের কাজ বলো, সমস্ত ইন্ডাস্ট্রির কাজ বলো, যেমন ধরো পেইন্টিং ইন্ডাস্ট্রি বলো বা ওই ধরনের যেখানে যেখানে অ্যালকোহলের প্রয়োজন আছে ওটা দিয়ে, তারপর মেডিকেল পারপাস বলো, যেমন ইঞ্জেকশন দিচ্ছে ডক্টর স্পিরিট, যেটা ওটাকে 100% অ্যালকোহল নাকি, ওটা 95.5%, সমস্ত জায়গাতে রেকটিফাইড স্পিরিট। কারণ this can be produced commercially in the cheapest rate, ওকে? আর আমরা জানি অ্যালকোহল কোহল সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা খুবই সহজ। তো এই যে অ্যাজিওট্রপিক মিক্সচার, তো তাদের ক্ষেত্রে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা দুটো পার্টে করব। একটা পার্ট কি, একটা পার্ট হচ্ছে এই একটা পার্ট যেখানে এ থেকে তোমার গিয়ে XAZ বা QAZ পর্যন্ত, এই একটা পার্ট, ঠিক আছে? তাহলে এখানে হাই বয়েলিং লিকুইড কোনটা? হাই বয়েলিং লিকুইড হচ্ছে এইটা, অর্থাৎ পিওর এ। আর লো বয়েলিং লিকুইড কোনটা? সেটা হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচার। তাহলে লো বয়েলিং লিকুইড ডিস্টিলেটের মধ্যে আমরা অ্যাজিওট্রপিক মিক্সচারটাকে রিকভার করব, অন দ্য আদার হ্যান্ড কনডেন্সেটের মধ্যে পিওর এ কে রিকভার করব, ওকে? তো ন্যাচারালি তুমি যখন 95% ইথাইল অ্যালকোহলকে করছো, তখন ন্যাচারালি ডিস্টিলেট কনডেন্সেট হিসেবে পাত্রের মধ্যে পিওর জল পড়ে থাকবে, আর ডিস্টিলেটে পাত্রের বাইরে তুমি কি কালেক্ট করছো না 95.5% ইথাইল অ্যালকোহল। অন দ্য আদার হ্যান্ড এই গ্রাফটাকে যদি আমরা এইভাবে ভাগ করে দিই, ঠিক আছে, এইভাবে ভাগ করে দিই, এই একটা জাস্ট রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ, তাহলে দেখো এইটা একটা সিম্পল আমাদের যে ওয়াটার মিথানল সিস্টেম সেটার মতো দেখতে হয়ে যাচ্ছে, এবং এটাকেও আমরা ফ্র্যাকশনালি ডিস্টিলেট করতে পারবো। ফ্র্যাকশনালি ডিস্টিলেট করলে কি হবে না, এক্ষেত্রে এগেইন দিস পয়েন্ট ইজ দ্য লোয়ার বয়েলিং লিকুইড অ্যান্ড দিস পয়েন্ট ইজ দ্য হায়ার বয়েলিং লিকুইড। সো সেই ক্ষেত্রে এটা আবার ডিস্টিলেটের মধ্যে পাবো, এটাকে আবার আমরা কনডেন্সেটের মধ্যে পাবো। সেক্ষেত্রে দেখো পাত্রের মধ্যে কিন্তু 100% ইথাইল অ্যালকোহল পড়ে থাকছে। তার মানে তুমি যদি কেমিক্যাল পদ্ধতিতে যদি জলটাকে অ্যাবজর্ব করিয়ে নিতে পারো, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড দিলে বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলে, জল অ্যাবজর্ব হয়ে গেল, 100% অ্যালকোহল হয়ে গেল। তো এইবার তোমার 95.5% অ্যালকোহল যেটা কমার্শিয়ালি প্রোডাকশন হলো, তার সাথে একটু 100% অ্যালকোহল মিশিয়ে দাও, তাহলে তার পার্সেন্টেজ কত হবে? ইন বিটুইন 95 and 100। তাহলে সেটা এই রিজিয়নের মধ্যে থাকছে। এই রিজিয়নটা মানে কি? XAZ2B। তাহলে এই রিজিয়নের মধ্যে আমি তাকে যখন ডিস্টিলেশন করব, তখন অটোমেটিক্যালি পাত্রের মধ্যে কিন্তু অ্যাজ কনডেন্সেট 100% অ্যালকোহল সবসময় পড়ে থাকবে। অর্থাৎ ওয়ান্স ইউ হ্যাভ প্রিপেয়ার্ড 100% অ্যালকোহল, দেন উইথ দ্য হেল্প অফ that 100% alcohol, you can prepare 100% alcohol from 95.5% alcohol. You have to perform the fractional distillation process in this according to this graphical presentation. Okay, একই কথা এদের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু জাস্ট একটা স্লাইট পার্থক্য, সেটা হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচারটা হায়ার বয়েলিংয়ে অবস্থান করছে, আর পিওর লিকুইডগুলো লোয়ার বয়েলিংয়ে অবস্থান করছে। ইন দ্যাট কেস ডিস্টিলেটগুলোকে আমরা পিওর কম্পোনেন্টগুলো পাবো ডিস্টিলেটে, আর তোমার কি কনডেন্সেটে অ্যাজিওট্রপিক মিক্সচারটা পড়ে থাকবে। সো দ্যাটস অল অ্যাবাউট অ্যাজিওট্রপিক মিক্সচার অ্যান্ড দেয়ার ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এখন কথা হচ্ছে যে এই যে অ্যাজিওট্রপিক মিক্সচার, এই অ্যাজিওট্রপিক মিক্সচারটা অ্যাকচুয়ালি কি কোনো কম্পাউন্ড? দ্যাট ইজ এ কোয়েশ্চেন। এই প্রশ্নটা আমি তোমাদেরকে লিখেছি, উত্তরটাও লিখে দিচ্ছি, উত্তরগুলো পড়েছো নিশ্চয়ই বুঝতে পেরেছো।
সেটা হলো, দেখো এখানে খেয়াল করে যে প্রেশার ইজ কনস্ট্যান্ট। তো একটা পার্টিকুলার টেম্পারেচারে পার্টিকুলার অ্যাজিওট্রপ তৈরি, পার্টিকুলার প্রেশারে একটা পার্টিকুলার অ্যাজিওট্রপিক মিক্সচার তৈরি হয়। যদি এই প্রেশারটাকে চেঞ্জ করে দেওয়া যায় তাহলে এই কম্পোজিশনটাও ভ্যারি করে, টেম্পারেচারটাও ভ্যারি করে। তার মানে কি, যদি কম্পাউন্ড হতো তাহলে কি ভ্যারি করতো? টেম্পারেচারটা ভ্যারি করলেও করতে পারতো, কম্পোজিশন কি ভ্যারি করতো? করতো না। কারণ কম্পাউন্ড মানে একটা পার্টিকুলার স্টয়চিওমেট্রিক রেশিও। তাহলে দ্বিতীয় এভিডেন্স হচ্ছে যে ওয়েদার দিস রেশিও ইজ স্টয়চিওমেট্রিক অর নট। তোমরা নিচু ক্লাসে গুণানুপাত সূত্র পড়েছো, সেখানে নিশ্চয়ই দেখেছো যে স্টয়চিওমেট্রিক রেশিও থাকলে তবেই কিনা একটা কম্পাউন্ড হয়, বা একটা কম্পাউন্ড হতে গেলে তাদেরকে স্টয়চিওমেট্রিক রেশিওতে থাকতে হবে, তাই নয় কি? যেমন ধরো যে তোমার গিয়ে 16 গ্রাম জলের সাথে 2 গ্রাম হাইড্রোজেন যদি মেশে তবেই তো জল উৎপন্ন হবে। নিশ্চয়ই 16 গ্রাম হাইড্রোজেন জলের মানে অক্সিজেনের সাথে, আমি কি জল বললাম? আচ্ছা যাই হোক, 16 গ্রাম অক্সিজেনের সাথে 2 গ্রাম হাইড্রোজেন মিশ্রিত হলে তবেই তো জল তৈরি হবে, অর্থাৎ 1:8। সেটা যদি 1:8 না হয়ে ধরো 1:10 হলো, তাহলে কি জল হবে? হবে না। তাহলে দিস রেশিও ইজ কল্ড দ্য স্টয়চিওমেট্রিক রেশিও। তো এইখানে যে রেশিওগুলো আমরা পাই, এখানে কিন্তু স্টয়চিওমেট্রিতে কোনো মিল পাই না, যেখানে এর 1 মোল ওর 2 মোল বা এর 3 মোল ওর 4 মোল, এরকম কোনো রকমের গুণানুপাতিক সম্পর্ক আমরা পাই না। সুতরাং since their mixture is not maintaining any kind of stoichiometric ratio, so they are not forming any compound. And final evidence কি না, there is no spectroscopic evidence of formation of any kind of compound. এই উত্তরগুলো, এই 3টে পয়েন্ট আমরা দিয়ে দিচ্ছি। তারপরের প্রশ্নে 2 নম্বর প্রশ্ন দিয়েছিলাম যে অ্যাজিওট্রপিক মিক্সচারকে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে সেপারেট করতে না পারলেও আর অন্য কোনো মেথড আছে কি যেটা দিয়ে আমরা সেপারেট করতে পারি? এই দেখো এখানে আমি তোমাদের উত্তরগুলো লিখে দিয়েছি এই প্রশ্নের উত্তরে। সেটা হচ্ছে যে কোনো থার্ড সাবস্ট্যান্সের সাথে যদি ডিস্টিলেশন করি সেক্ষেত্রে তাদেরকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে সেপারেট করা সম্ভব। সেখানে 3 কম্পোনেন্ট সিস্টেম হয়ে যাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ মাচ মোর কমপ্লিকেটেড। সেটার কেমিস্ট্রিটা এই মুহূর্তে তোমাদেরকে বলা সম্ভব নয়। প্রথমত এটা আউট অফ সিলেবাস, দ্বিতীয়ত এটা বলতে গেলে আমাকে অনেক গোড়া থেকে অনেক কিছু বলতে হবে। শুধু জেনে রাখো যে একটা থার্ড সাবস্ট্যান্সকে যদি আমরা ইন্ট্রোডিউস করি তাহলে কিন্তু যে কোনো রকমের অ্যাজিওট্রপিক মিক্সচারকে ফ্র্যাকশনালি ডিস্টিলেট করা সম্ভব। দ্বিতীয়ত পদ্ধতি হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। আমরা নাইট্রেশন রিয়াকশন করলাম, অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোকে আলাদা করে গেলাম, হাইড্রোকার্বন পড়ে থাকলো, অথবা সিম্পলি ক্যালসিয়াম অক্সাইড দিলাম, জল অ্যাবজর্ব হয়ে গেল, পিওর অ্যালকোহল পড়ে থাকলো। আর থার্ড প্রসেস হচ্ছে যে অ্যাডজর্পশন, ADSORPTION, চারকোল বা সিলিকা জেল এগুলো দিলেও পার্টিকুলার একটা কম্পোনেন্ট অ্যাবজর্বড হয়ে যায়, বাকিটা পিওর হিসেবে পড়ে থাকে। সো দিস ইজ এ সিম্পল থিং। এবারে দেখো আমি তোমাদের কয়েকটা অ্যাজিওট্রপিক মিক্সচারের এক্সাম্পল এখানে দিয়েছি। আচ্ছা, একটা জিনিস আমি বোধহয় তোমাদেরকে একটু ভুল বলেছিলাম, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট জলের থেকে কম, 83 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এই তথ্যটা আমি পেলাম সার্চ করে। আর এবং তাদের অ্যাজিওট্রপিক মিক্সচারটা অবশ্যই একটা ম্যাক্সিমা দিয়ে যাবে, কারণ তাদের ক্ষেত্রে AB ইজ গ্রেটার দেন AA ইজ গ্রেটার দেন BB, সেই তথ্যটা একদম কারেক্ট দিয়েছি। আচ্ছা, অ্যাজিওট্রপিক মিক্সচারের কম্পোজিশন হচ্ছে 68% নাইট্রিক অ্যাসিড সেখানে থাকবে। ওকে, এই যে এটা XB বা QB বলছি, এটা কিন্তু ডান দিকের কম্পোনেন্ট, অর্থাৎ এটার ক্ষেত্রে অথবা এটার ক্ষেত্রে অথবা এটার ক্ষেত্রে অথবা এটার ক্ষেত্রে। ঠিক আছে, তাদের কম্পোজিশনটা হচ্ছে এই কম্পোজিশনগুলো। যেমন ধরো এই ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল 95 আমি 5 বলছিলাম, ওটা মানে অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেশনের জন্য বলছিলাম, অ্যাকচুয়ালি এক্স্যাক্ট হচ্ছে 95.63। তারপরে ধরো এইখানে কার্বন টেট্রাক্লোরাইড 65.1, হ্যাঁ এখানে 65.1। এই মা, আমি কি লিখেছি রে, এটা তো ডিগ্রি সেলসিয়াস লিখে বসে আছি, এটা হবে তোমার গিয়ে পার্সেন্ট, যেমন পার্সেন্ট W/W, এটা কারেকশন করে নেবে নোটে। ওকে, এই জায়গাটা আমি ভুল লিখেছি, এটা হবে এত পার্সেন্ট W/W। আর এইটা হচ্ছে তোমার গিয়ে না 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 কিচ্ছু ভুল করিনি, এটা ঠিকই ছিল, এটা ঠিকই ছিল, এই তো ঠিকই তো আছে, 84.2% W/W। না, এটা ভুল করিনি, এটা তো টেম্পারেচার। আরে বাবা, এ তো ঠিকই ছিল, এটা টেম্পারেচার। কেমন? তাহলে অ্যাজিওট্রপিক টেম্পারেচার কত? এটা হচ্ছে 65.1 ডিগ্রি সেলসিয়াস। এটা ঠিকই আছে, কোনো কারেকশনের দরকার নেই, যা ছিল ঠিক আছে। ওকে, আচ্ছা, আর এইটা হচ্ছে এর কম্পোনেন্ট। অন দ্য আদার হ্যান্ড 98% হচ্ছে সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ 2% জল, আর এদিকে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে 68% নাইট্রিক অ্যাসিড আর 32% জল। তো আমি তোমাদের এখানে কয়েকটা কোয়েশ্চেন লিখে দিয়েছি, তোমাদের কাজ হলো এই কোয়েশ্চেনগুলো সলভ করে আমাকে পাঠানো। ঠিক আছে, এই 3টে প্রশ্ন, 1, 2 তো উত্তর লেখাই রয়েছে, 3, 4 এবং 5 আমাকে লিখে পাঠাবে। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা তোমরা হয়তো বুঝতে পারবে না, সেটা হচ্ছে এই যে অলসো ট্রাই কেস 2 এক্সাম্পল 2। কেস 2 এক্সাম্পল 2 মানে এটা কেস 2 এক্সাম্পল 2 এইটা। ঠিক আছে, অ্যান্ড
টাইপ 3 এক্সাম্পল 1 মানে এইটা, এই দুটোরও ছবি এঁকে পাঠাবে, অর্থাৎ ফেস ডায়াগ্রাম এঁকে আমাকে পাঠাতে হবে। ঠিক আছে, আমি তোমাদের গ্রুপেও লেখাটা পোস্ট করে দেবো, তোমাদের যে টাস্ক সেটা পোস্ট করে দেবো, প্লাস এখানেও আমি ভিডিওতে বলে রাখলাম। এরপরে যদি আমার হ্যান্ডরাইটিংয়ে কোথাও বুঝতে অসুবিধা হয় সেই জায়গাগুলো তোমরা একটু মার্ক করে আমার কাছে জেনে নেবে, আমি সেটা তোমাদের ইন্ডিভিজুয়ালি হোক বা গ্রুপের মাধ্যমেই হোক তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক, গুড বাই।